গরম গরম পকোড়া ভেজে রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। মারোয়ান মুখটা গম্ভীর করে সিগারেট টেনে চলেছে। নিশাতে সে মুখ থেকে সিগারেট টেনে বাহিরে ফেলে দিল। মারোয়ান তেতে উঠল, দাঁতে দাঁত পিষে কটমট দৃষ্টিতে নিশাতের দিকে চাইল। নিশাত ফিক করে হেসে মারোয়ানের নাক টিপে ধরল। লোকটাকে রাখাতে বেশ ভালো লাগে তার। মারোয়ান মুখ দিয়ে শ্বাস নিতে গেলেই নিশাত মুখ অপর হাত দিয়ে বন্ধ করে বলল, সিগারেটের গন্ধ বেরোচ্ছে নাক মুখ দিয়ে, এজন্য বন্ধ করে রেখেছি। আপনার শাস্তিও বলতে পারেন। নিষেধ করার পরেও এসব ছাইপাশ গেলেন কেন? মারোয়ান এক হাত দিয়ে নিশাতের হাত সরিয়ে বলল, 100 বার খাবো। এসেছে 1.5 ইঞ্চি লিলিপুট আমাকে জ্ঞান দিতে। আচ্ছা, পাকোড়া খাবেন না? নো, আমাকে পেট মোটা ভুড়িওয়ালা বলেছো, সব মনে আছে। নিশাত মারোয়ানের দাড়িযুক্ত চিবুক শক্ত করে ধরে বলল, এই গোফ এত বড় হয়েছে কেন? কেমন দেখায়? এগুলো কাটবেন। এখন সাধু সন্ন্যাসী সাজার প্রয়োজন কি? আগে না হয় ভব ঘুরে ছিলেন, সেজন্য এই লুকটা পারফেক্ট ছিল। এখন তো আপনি হাই ফাই ক্লাসের লোক। এখন চলবেন ক্লাসি লুক নিয়ে। চুল দাড়ি আঁচড়ে সুন্দর ভাব নিয়ে চলবেন। মারোয়ান ভ্রু বেঁকিয়ে বলল, ইদানিং মনে হচ্ছে তুমি অতিরিক্ত উঠছো। ব্যাপারটা কি? ভয়টয় গেল কোথায়? আমার উপরে ছুরি ঘুরাবে না লিলিপুট? তুলে দেবো এক আছাড়, ভ্যাঁ ভ্যাঁ করে খানি কাঁদবে। নিষেধ কোমরে হাত রেখে বলল, আছাড় দিন তো দেখি ভ্যা ভ্যা করে কাঁদে কিনা। আমি ছোট বাচ্চা নই মিস্টার, যে এভাবে ভয় পাবো। যান, পাকোড়া খান। আমার রান্না শেষ হয়নি এখনো। আপনার সাথে কথা বলে সময় নষ্ট হচ্ছে। ফলও কেটে রেখেছি, চাচু আর ছেলেকে নিয়ে খান। যান। নিষেধ কথাটা বলে চলে যেতে উদ্যত হতে মারোয়ান খোঁচা মেরে বলল, খালি রান্না আর রান্না, শুয়ে বসে থাকবে তা না, দেখায় সে সারাদিন কাজ করে। নিষাদ হেসে বলল, পায়ের উপর পা তুলে খাওয়ার মতো ভাগ্য নিয়ে জন্মাইনি। জন্মালে সারাদিন শুয়ে বসেই খেতাম। আর রান্না হলো নারীর ভালোবাসা। তাদের হাতের জাদুকরি ছোঁয়ায় রন্ধন শিল্পের পর পৌঁছেছে, বুঝলেন? মারোয়ান হাই তুলে বলল, ওড়ো, বেশি করে ওড়ো, উড়ে উড়ে জ্ঞান বিতরণ করো। ঝট করে ডানাটা কেটে রেখে দেবো, পট করে পড়ে যাবে। নিষাদও কম না এগিয়ে এসে বলল, আপনিও বেশি বেশি পকর পকর করুন। ইদানিং বেশি কথা বলছেন। খপ করে ঠোঁট দুটো ধরে ঘ্যাচাং করে কেটে রেখে দিব, তখন কথা বলিয়েন। মারোয়ান চোখ লাল করে কিছু বলতে উদ্যত হতেই নিষাদ পগার পার। আরেকটু থাকলে তার ঘাড় মটকে দিত লোকটা। বাবা গো, কি চাহনি! মেজবা আহমেদ নাহনকে দেয়ালের দিকে ফিরে দুহাত দিয়ে মুখ ঢেকে রাখতে দেখে জিজ্ঞেস করলেন। ওই বটুস, ওখানে কি করছেন? নাহন না ফিরেই বলল, একটু লুকাইছি কুজো। মেজবা আহমেদ ভ্রু কুচকে বললেন, কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি ভাই। ইন্না চপ কালু কালু। মেজবা আহমেদ নাহনের বাচ্চামি বুঝতে পেরে তাতে সাই দিলেন। নাহনকে দেখতে পাননি এমন ভাব করে বললেন, একটা গোলগাল ফুলো ফুলো ছোট্টখাট্ট বটুস হারিয়ে গেছে। পরনে নীল গেঞ্জি ও সাদা প্যান্ট। কোনো হৃদয়বান ব্যক্তি যদি দেখে থাকেন তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। কথা শেষ হতেই মারোয়ান ট্রেতে করে ফলমূল পাকোড়া চা নিয়ে ঝুঁকল। মেজবা আহমেদ তাকে দেখতে পেতেই হেসে ফিসফিস করে বললেন, তোর ব্যাটা লুকিয়েছে দেখ। মারোয়ান নাহনের দিকে ফিরে সরু চোখে করে বলল, এই কি করিস? নাহন পূর্বের অবস্থায় থেকেই বলল, উফ, বেশি কথা না কুজো কুজো। মারোয়ান কপাল কুচকে বলল, 1 নম্বরের ব্যাক কল। অলওয়েজ পশ্চাৎ দেখিয়ে বলে খুঁজো, তখন আন্ডাটাকে চটকে ভর্তা করে ফেলতে মন চায়। মেজবা আহমেদ জোরে হেসে ফেললেন। মারোয়ান ট্রে রেখে বিছানায় আশ করে বসল। মেজবা আহমেদ বললেন, আবার নাস্তা কেন? বিকেলে খেলাম না? তোমার বৌমা বানিয়েছে, খাও। 2-1 দিন খেলে মোটা হয়ে যাবে না। আরে এখন খেলে সারাদিন এসবই খেতে ইচ্ছে করবে। মাশাল্লাহ, বৌমার হাতের রান্না লাজবাব। হয়েছে, এত প্রশংসা করতে হবে না। তিনি জানলে কালই তোমার বাসায় শেফের কাজ নেবে, নো ডাউট। মারোয়ান নাহনকে ডেকে বলল, এই এদিকে আয়, পাকোড়া খাবো, জলদি আয়। নাহন ঠোঁট উল্টে বাবার দিকে চাইল, অর্থাৎ তাকে খোঁজা হয়নি। মারোয়ান ছেলের চোখের ভাষা বুঝতে পেরে বলল, ওকে লুকা। নাহন ফিচফিচ করে হেসে চোখে হাত রেখে দাঁড়িয়ে রইল। মারোয়ান গরম গরম পকোড়া একটু ছিঁড়ে মুখে দিয়ে বলল, টুকি। নাহনও দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে বলল, টুকি টুকি।
মেজবা আহমেদ সব দেখে বললেন। ভালোই তো আছিস স্ত্রী সন্তান নিয়ে। মারণ পা দোলাতে দোলাতে বলল, হ্যাঁ, এবার তুমি বিবাহ করে ভালো থাকো। কতকাল আর সিঙ্গেল থাকবে? বয়স তো কম হলো না। কি বলিস এসব? বিয়ের বয়স আছে নাকি আর? বিয়ের বয়স না থাকার কি আছে? পুরুষেরা যে কোনো বয়সে বিবাহ করতে পারে। বিবাহ করা একটা আর্ট। তোর ফিলোসফি মার্কা কথা বাদ দিবি? তুই না বিয়ে বিরোধী ছিলি, হঠাৎ করে আমাকে বিয়ের জন্য ফুসলাচ্ছিস কেন? বিয়ে বিরোধী ছিলাম, কিন্তু তোমরা সবাই আমাকে কুরবানি করে দিয়েছো বিয়ে দিয়ে। বিয়ে যে কত আরাম, করেই দেখো, হারে হারে টের পাবে। মেজবা আহমেদ পকোড়া খেতে খেতে আয়েশ করে বসে পড়লেন। আর আমি তো বসে বসে গাড্ডে পিড্ডে কিনছিস, একটা গোলগাল বুটুস পেয়েছিস, বিয়ে না করলে এসব পেতি? নাহন আঙুর মুখে দিয়ে চিবোচ্ছে। বড়দের কথার আগামাথা বোঝার ঘিলু এখনো তার হয়নি, তাই সে মনোযোগ দিয়ে ফল খাচ্ছে। পাকোড়া গরম, ওটাই হাত দেয়া যাবে না, ঠান্ডা হলে বাবা এমনিতেই খাইয়ে দিবে। মারণ চাচার সাথে আর তর্কে গেল না। সে পাকোড়া একটু ছিঁড়ে ঠান্ডা করে ছেলের মুখে দিল। নাহন মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল। মুজা মুজা। মেজবা আহমেদ বললেন, এই তুই মজার বুঝিস কি? বুঝা অর্থ কি বলতো? নাহন মাথা চুলকে বলল। মুজা মুজা। মেজবা আহমেদ নাহওয়ানকে কোলে নিয়ে ঠেসে ঠেসে চুমুখে হো হো করে হেসে দিলেন। ইহাব ফ্রেশ হয়ে বিছানায় বসলো। মানহা এক গ্লাস পানি এনে ইহাবকে দিল। ইহাব এক নিমিষে শেষ করে বলল, কি অবস্থা? দিনকাল কেমন যায়? আলহামদুলিল্লাহ। আপনি ভেজা তোয়ালে আবারও বিছানায় রেখেছেন? আরে খেয়াল ছিল না, লাফিয়ে উঠো না আবার, রিল্যাক্স। মানহা কোমরে হাত রেখে বলল, আপনার সাথে সবসময় লাফিয়ে লাফিয়ে কথা বলতে হয়, তাহলে বুঝুন আপনি কেমন লোক। ইহাব মানহাকে টেনে কোলে বসিয়ে বলল। কেমন লোক আবার? অবশ্যই রোমান্টিক লোক। মানহা কপাল কুঁচকে বলল, শুরু হয়ে গেছে? কি? এই যে আপনার উল্টাপাল্টা পাগলপানা। ইহাব সুর দিয়ে বলল, হে রমণী বুঝবে, আমি হিনা বকবে, বুকে বুকে তুমি আমারই খোঁজ করবে। সহে না যাতনা তুমি কেন বোঝো না, মুখ ফুলিয়ে চোখ তেড়িয়ে আর তাকিও না। আপনি কি কবিতার সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করেন? তোমার সাথে কথা বলতে গেলে অটোমেটিক কবিতা বেরিয়ে আসে, বুঝলে রাগিতমা? রাগিতমা কি? সকলের প্রিয়তমা আর আমার রাগিতমা, কারণ আমারটা শুধু রাগ করে। মানহা অনেকক্ষণ হেসে বলল, আচ্ছা রাগ করব না, এবার থেকে শুধু হাসবো। তাহলে কি রাগিতমা বাদ দিয়ে হাসিতমা রাখবেন? মানহার হাসি যেন বন্ধই হচ্ছে না। ইহাব মুখ গম্ভীর করে বলল, আর হাসবে না। হাসি কি বললাম? মানহা হেসেই বলল, কিছুই না, আপনি বরং আরেকটা কবিতা শোনান। ইহাব উচ্ছ্বসিত হয়ে বলল, রোমান্টিক? শোনান। ইহাব গুনগুন করে বলতে শুরু করলো, তুমি আর আমি একলা আধারে ডুবে আছি নিশ্চুপ প্রেম মহতে, চলো হারিয়ে যাই অজানাতে, ভালোবাসা বিনিময় হোক সারা রাত্রে। মানহা নাক কুচকে বলল। আর কবিতা পাননি? কিসব কবিতা? ইহাব মানহাকে আগলে ধরে বলল, রোমান্টিক কবিতা? তুমি এসবের কি বুঝবে? আনরোমান্টিক মহিলা। মানহা ইহাবের কোল থেকে দাঁড়িয়ে বলল, আপনি খেতে আসুন, আপনার কবিতার শোনার প্রয়োজন নেই। কি বিদঘুটে কবিতা। বলেই চলে গেল মানহা। ইহাব হতাশ হলো, তার কপালে এমন নিরামিষ বউ জুটতে হলো, আফসোস। রাতে ঘুমানোর সময় ইহাব মানহাকে ডেকে বলল, ধরো, ডাক্তার দিয়েছে, সকালে উঠে টেস্ট করে জানাবে। হাতের বস্তুটি দেখে মানহা লজ্জা পেল বেশ। বলল, প্রেগনেন্সি, বাচ্চা? ইহাব মুখটা গম্ভীর করে বলল। হ্যাঁ, এমন বাপ করছো যেন নতুন শুনেছ। মানহার তবু লজ্জা কমল না, মিনমিনে গলায় বলল, বাবু আসবে? সেটাই তো পরীক্ষা করে বলবে। বাবু এত তাড়াতাড়ি? ইহাব বোকার মতো বলল। হ্যাঁ? মানহা দ্রুত কাঁথা মুড়ি দিয়ে বলল, বিয়েরটা 1 বছরও হয়নি, এর মধ্যে বাবু? সবাই কি ভাববে? ইহাব কিটটা টেবিলে রেখে ফুস করে একটা নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, জীবন তুমি কেমন খেলা খেলছো? এই কোন কিসিমের নারী আমাকে দিয়েছো? মুখে বলল, আমার বয়সী তোমার ভাই নাদোষ নুদোষ একটা বাচ্চার বাপ, আর আমি জীবন যুদ্ধে কতটা পিছিয়ে আছি জানো?
আমার তো উচিত ছিল বিয়ের পরের দিনই বাচ্চা নেওয়া। শুধুমাত্র তোমার প্যানিক অ্যাটাকের কারণে কয়েক মাস পিছিয়ে পড়েছি। নয়তো দেখিয়ে দিতাম এই ইহাব ভুইয়া কোনো অংশে তোমার ভাইয়ের থেকে কম না। বাবা হওয়ার অনুভূতিটা আসলে কেমন? কেউ কি কখনো পিতামাতা হওয়ার অনুভূতি পরিমাপ করেছে? করলে পৃথিবীর সবচেয়ে চমৎকার ও সুন্দর অনুভূতি কি এটা হতো? আচ্ছা, পিতামাতা হওয়ার অনুভূতি পরিমাপের কোনো যন্ত্রের উদ্ভাবন হয়নি? একটা স্কেল কি আবিষ্কার করা যায় না? আবিষ্কার করা গেলে ছেলে মেয়ে বড় হয়ে গেলে দেখানো যেত, দেখো তোমরা হওয়ার খুশিতে আমাদের কি পরিমাণ আনন্দ অনুভূত হয়েছে। আচ্ছা, বাবারটা না হয় থাক, কিন্তু মায়ের ক্ষেত্রে সন্তান জন্মদানে কতটুকু কষ্ট সহ্য করতে হয়, এটা পরিমাপের স্কেল অবশ্যই আবিষ্কার করা জরুরি। সন্তান যেন পরবর্তীতে কিছুতেই মাতার অবাধ্য হতে না পারে, এজন্য এটা আবিষ্কার করা অত্যন্ত জরুরি। আজকের দিনটা প্রচণ্ড সুন্দর। আমি বাবা হচ্ছি, এর থেকে আনন্দের আর কিছুই এই পৃথিবীতে নেই, হতে পারে না। ইমতিয়াজ ভুঁইয়া, 11ই অক্টোবর 1990, 26 আশ্বিন 1397 বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার। ইহাব ডায়েরিটা বন্ধ করে ফেলল। বাবার এই ডায়েরিটা পড়লে মুখে অটোমেটিক হাসি চলে আসে। একজন মানুষ কি পরিমাণের স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব ও কর্তব্যবান ছিল, তাই ডায়েরি পড়েই ইহাব ভালোভাবে উপলব্ধি করেছে। সে নিজেও ইদানিং ডায়েরি লেখা শুরু করেছে, বাবাকে অল্প নকল করার চেষ্টা। আসলে ডায়েরি হলো মনের ভাব প্রকাশের সুন্দর মাধ্যম। কাউকে তেলিয়ে কথা শোনাতে বাধ্য করতে হয় না, আবল তাবল যা ইচ্ছে মনের মাধুরী মিশিয়ে লেখা যায়। এমনিতে মন চাইলেই ডায়েরি খুলে বসা যায়। ইহাব তার ব্যক্তিগত ডায়েরিটা খুলো, কি লিখবে ভাবতে লাগলো। আনন্দ প্রকাশের ভাষা আসলে কেমন হওয়া উচিত? সে অনেক পৃষ্ঠা লিখলো আর ছিল, কোনোটাই মন মতো হচ্ছে না। শেষমেশে একটাতে মন আটকালো, ক্ষুদ্রাংশ। প্রাতকালে ঘুম থেকে উঠে অধিকতর বিশেষ একটা সারপ্রাইজ পেয়েছি। আমি নাকি বাবা হব। ইস, অনুভূতিটা অদ্ভুত। প্রথমবার বাবা হব, এজন্য বোধ হয় বাবার শব্দটা প্রচণ্ড ভারী। আমার এখনই নার্ভাস লাগছে, হাত পায়ের তালু ঘেমে উঠছে, আমি প্রচণ্ড ঘামছি। শীঘ্রই আমাদের ঘরে আলো করে ছোট্ট ছোট্ট হাত পায়ের অধিকারীর আগমন ঘটবে। আমাকে বাবা ডাকবে, আর প্যানিক অ্যাটাককে মা। এই মেয়েটাও মা হয়ে যাচ্ছে, অদ্ভুত। জগৎ সংসার কি দ্রুত গতিতে চলছে, নাকি আমি তাল মিলাতে পারছি না? এই তো কয়েকদিন আগেই না মেয়েটাকে চুলেই অজ্ঞান হয়ে যেত, এত দ্রুত মা হয়ে গেল। যাক, সেসব কথা, আমি বাবা হচ্ছি এটাই মূলত কথা। বাচ্চা মেয়ে নাকি ছেলে ডাজেন্ট ম্যাটার, ও সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক, এইটুকুই চাওয়া। দ্রুত আসো, তোমাকে ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষায় বাবা অপেক্ষারত। বাবা ঠিকই বলেছিল, বাচ্চা হবে এর অনুভূতি পরিমাপের জন্য একটা যন্ত্র আবিষ্কার হলে মন্দ হয় না। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ও সুন্দর হতো। ইহাব ডায়েরি আগের স্থানে রেখে দিল। মানহার সকাল থেকে ইহাবের সামনে পড়ছে না, পালাই পালাই করছে, লজ্জা পাচ্ছে বোঝাই যাচ্ছে। ইহাব বাবার ডায়েরি হাতে পিতামাতার রুমের উদ্দেশ্যে হাতে দিল। ইমতিয়াজ ভুঁইয়া সম্ভবত পেপার পড়ছিলেন। ইহাবকে ঢুকতে পারমিশন দিলেন। ইহাব ভেতরে ঢুকে দেখল ইমতিয়াজ ভুঁইয়া গভীর মনোযোগের সহিত সংবাদপত্র পড়ছেন। উর্মি ভুঁইয়া এখন মোটামুটি সুস্থই বলা চলে। মানহার সঙ্গে খিটমিট করেন না, চুপচাপ থাকেন। উর্মি ভুঁইয়া তাকে দেখে বললেন, বসো, কিছু বলবে? ইহাব মায়ের পাশে বসে বলল, আলহামদুলিল্লাহ, তোমাকে আজকে অন্যরকম লাগছে, ব্যাপারটা কি বলো তো? বলবো বাবা। ইমতিয়াজ ভুঁইয়া পেপার থেকে চোখ উঠিয়ে ইহাবের দিকে চাইলেন। ইহাব হাতে ডায়েরিটা উঁচিয়ে ধরে বলল, এটা কি চেনো? ইমতিয়াজ ভুঁইয়া অনেক অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পেয়েছেন, এমন ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, আরে, এই ডায়েরি তুই কোথায় পেয়েছিস? পেয়েছি কোনো একভাবে, ধরো তোমার মূল্যবান জিনিস। ইমতিয়াজ ভুঁইয়া ডায়েরিটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টে পাল্টে সবকিছু ভালোভাবে দেখলেন। এই ডায়েরি সে হারিয়ে ফেলেছিল, এজন্য কত কষ্ট যে পেয়েছিল। আবার পর খুশিতে আনন্দ লাগছে তার। উর্মি ভুঁইয়া বাপ ছেলের পানে চেয়ে আছে। ইহা মাকে জড়িয়ে ধরে বলল, মম। মম নয়, আম্মু বলো। ওকে আম্মু, শোনো, তুমি দাদি হতে চলেছ। উর্মি ভুঁইয়া অবাক হয়ে বললেন, সত্যি? হুম। ইমতিয়াজ ভুঁইয়া লাফিয়ে উঠে বললেন, কোথায় আমার নাতি? উর্মি ভুঁইয়া কটমট দৃষ্টিতে চাইলেন। ইমতিয়াজ ভুঁইয়া বললেন, দুঃখিত। কংগ্রাচুলেশন মাই সান, উইশিং ইউ বি অল অসাম ড্যাড।
থ্যাংক ইউ পাপা। উর্মি ভূঁইয়া কিছুই বললেন না, চুপচাপ শুয়ে রইলেন। ইহাব দীর্ঘশ্বাস ফেলে মায়ের কপালে চুমু দিয়ে চলে গেল। ইমতিয়াজ ভূঁইয়া বললেন, উর্মি, আমার এত আনন্দ লাগছে কেন বলতে পারো? জবাব এলো না কোনো। মেজবা আহমেদ ও মারওয়ান উভয়ই চেয়ারম্যান বাড়িতে এসেছে। ইমতিয়াজ ভূঁইয়া তাদের দেখে খুশি হলেন। হাত ভর্তি কয়েক পদের মিষ্টি, দই, ফলমূল, সবার জন্য জামা কাপড়, অনেক কিছু নিয়ে এসেছেন তারা। মারওয়ান যদিও আসতে রাজি ছিল না, তবে মেজবা আহমেদের জড়াজড়িতে না করতে পারেনি। মানহা ফোন দিয়ে একটা জরুরি সংবাদ দেবে, এজন্য না চাইতেও এই চেয়ারম্যান বাড়িতে বহু বছর পর পা রাখল সে। ইমতিয়াজ ভূঁইয়াকে দেখে সালাম দিয়ে সরে গেছে। অতীতের কিছু ঘা কখনো মোছা যায় না। পুরো গ্রামের মানুষের সামনে একদিন এই লোক অপদস্থ করেছিল। যদিও অনেক ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে, তবে এসব দুঃস্বপ্ন কখনো ভুলবার নয়। হ্যাঁ, এসব তার কাছে দুঃস্বপ্নই বটে। মানহা অনেকদিন পর ছোট চাচা ও বড় ভাইকে দেখে দৌড়ে আসলো, জড়িয়ে ধরলো চাচাকে। মেজবা আহমেদ ভাস্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার মেয়েটা বড় হয়ে গেছে দেখি। মানহা বলল, তুমিও তো বুড়ো হয়ে গেছো। মেজবা আহমেদ হেসে উঠলেন। মানহা বড় ভাইকে দেখে কেঁদে ফেলল, জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। বোনের শ্বশুর বাড়িতে প্রথম ভাইরা এলে বোধহয় বোনেরা অনেক আনন্দিত হয়। মানহা খুশিতে পারে না চিৎকার করতে। এ মাসে সে শুধু খুশির খবরই পাচ্ছে। তার এত আনন্দে চিৎকার করতে ইচ্ছে করছে। মহান রবের নিকট অজস্র শুকরিয়া ইতিমধ্যে জ্ঞাপন করে ফেলেছে। ইহা বাসায় নেই, মিষ্টি আনতে গেছে। পুরো গ্রামে মিষ্টি বিতরণ করে তারপর বাসায় আসবে। চেয়ারম্যান বাড়ির নাতির আগমনে মিষ্টি বিলিয়ে ক্ষান্ত না কেউ, বিরিয়ানিও খাওয়ানো হবে। মানহা কিচেনে চলে গেল। আজকে নিজের হাতে রান্না করবে সে। চাচা ও বড় ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবে সে। এখন হালকা নাস্তার ব্যবস্থা করবে। চায়ের পানি বসিয়ে দিল। ফ্রোজেন চিকেন ফ্রাই, রোল, সসেজ, নাগেটস বের করলো। সার্ভেন্ট হাতে হাতে এগিয়ে দিচ্ছে সব কিছু তৈরি করে সার্ভিং ট্রলিতে সাজিয়ে নিল। সার্ভিং ট্রলি নিয়ে গেল। মানহা কয়েক পদের মিষ্টি প্লেটে নিয়ে হলরুমে এলো। ইমতিয়াজ ভূঁইয়া খাবার এগিয়ে দিতে নির্দেশ দিচ্ছেন। তিনি চায়ের কাপ মেজবা আহমেদের হাতে তুলে দিতে দিতে বললেন, আপনারা নিশ্চয়ই নাতি হবার খবর শুনে এসেছেন। মেজবা আহমেদ হতভাগ গলায় বললেন, নাতি কার? সে কি ইহাব, মানহা, কেউ বলেনি আপনাদের? বুঝেছি, শরম পাচ্ছে বোধহয়। বাবা মা হচ্ছে তোরা। মানহা বেশ লজ্জা পেল। মেজবা আহমেদ খুশিতে চিল্লিয়ে উঠলেন। ইমতিয়াজ ভূঁইয়া এবং মেজবা আহমেদ উভয়ই খেতে খেতে গল্পে মশগুল হয়ে গেল। মারওয়ান প্রতিক্রিয়া জানালো না। সে বিস্কুট চাই ডুবিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে। আশেপাশের কোনো কিছুতে আপাতত তার আগ্রহ নেই। ইহাব রুমের বাহিরে থেকে জোরে গেয়ে উঠল, खुदा के लिए हम पे धरो ना डाले, हम जिंदे रहने दो। ए हुस्ने वालों को काली काली जुरोपन ए फांदे ना भालो, हम जिंदे रहने दो। মানহা মেজবা আহমেদের উরুতে শুয়ে শুয়ে গল্প করছিল। পাশেই মারওয়ান বসা। মেজবা আহমেদ ভাইস্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ভাস্তা ভাস্তি সবাই তার বেশ আদরের। তারাও তাদের বেশ সমীহ করে চলে, পছন্দ করে। হঠাৎ ইহাবের গলা শুনতে পেতে মানহা চট করে উঠে বসলো। এই লোকটা এত নির্লজ্জ, তাকে এখন গাইতে বলছে কে? ইহাব রুমে ঢুকে মারওয়ান ও মেজবা আহমেদকে দেখতে পেতেই ভেবেচাকা খেয়ে আবার উল্টো ঘুরে বেরিয়ে যেতে নিল। মেজবা আহমেদ গলা খাকারি দিয়ে বললেন, কি অবস্থা? ইহাব থতমত খেয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? মেজবা আহমেদ উদাসী ভঙ্গিমায় বললেন, ভালোই। এই বয়সে ভাইস্তা ভাস্তির প্রেম দেখছি, ভালো না থেকে উপায় আছে? মানহা লজ্জা পেয়ে পাগার পার। ইহাব নিজেও খানিকটা লজ্জা পাচ্ছে। অবিবাহিত চাচার সামনে ইজ্জতের ফালুদা। মারণ চোখ কুচকে বলল, লজ্জা পাচ্ছিস কেন? তুই কি মেয়ে? আমি তো তাই জানি। এক হাত লম্বা গলা নিয়ে রোমান্টিক গান গাইতে পারবা, আর মানুষ শুনলেই লজ্জায় হুটোপুটি খাবা। এর লজিক কি? আমার বউয়ের জন্য আমি গিয়েছি, এখন লজ্জা পাবো নাকি হাত পা সরিয়ে কাঁদবো এটা একান্তই আমার ইচ্ছা। বলি শরীরে কুরকুরানি কমবে কবে? আমরাও বিয়ে করেছি, এমন বেহায়া তো হইনি। অবজেকশন ইউর টক। তোর আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি রোমান্টিক আর তুই প্রেগামেটিক। আমি চাইলেই তোর জন্য গাইতে পারবো, তুই পারবি? হাট! ইহাব মারণকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। মারণ নেত্রযুগল বড় বড় করে বলল, কি? ইহাব মারণের কাঁধে ভর দিয়ে তার কোকড়া চুল এলোমেলো করতে করতে বলল,
মারওয়ান কোনো দিয়ে গোতা মেরে বলল, সর, আমি পুরুষ। উসনে ওয়ালো কিভাবে? দুঃখিত, মারতে হবে। কালি কালি জুলফোন কি পান্দে না ঢালো, হাম জিন্দে রেনে দো আমার দো। হ্যাঁ, হরলিক্স তুই বানা। সর, তোর এসব কপচা কপচি ঢঙের আলাপ অন্য জায়গায় কর। তোর কাছে এসব কপসাক পচি ঢঙের আলাপই মনে হবে। তুম মেরি মোহাব্বত কি জবান নেই, সমাজ গায়ে। জায়গা বরাবর লাথি গেলে মোহাব্বত কি জবান বের হয়ে যাবে। আশ্চর্য, আমি প্রেমের ভাষায় কথা বলছি, তুই রাগারাগি করছিস কেন? কারণ তোর এসব ইউনিক পিনিকে আমার অ্যালার্জি। সাংঘাতিক গা চুলকায়, এখনো চুলকাচ্ছে। সর। জ্ঞান দেখালে মুখে মধু দেয়নি? না। আমার হাতে অতীতে যাওয়ার ক্ষমতা থাকলে তোর মুখে একটু মধু ছুঁয়ে আসতাম। এতে যদি মুখটা ঠিক হতো। সব সময় মুখটাকে হাঙ্গর মাছের মতো বানিয়ে রাখতে তোর কষ্ট হয় না? মারওয়ান চোখ রাঙিয়ে চাইল। মেজবা আহমেদ এতক্ষণ চুপ করেছিলেন, এবার বললেন, বাদ দাও জাত, হবু বাবাকে আমরা না বকি। ইহাব মাথা চুলকে বলল, আপনাদেরকে বলল মানা? কেউই বলেনি। আজকে এখানে আসার পরিকল্পনা ছিল। ভাইস্তির বিয়ে দিয়েছি, কখনো তো আসা হয়নি, তাই ভেবেছি একটু ঘুরে যাই। এখানে এসে তো একেবারে সারপ্রাইজড হয়ে গেছি। বাট এ কোইন্সিডেন্স, ভাবতে পারছো? আসলে কোইন্সিডেন্স বটে, না হলে আজকেই বাবা হওয়ার সুসংবাদ পেলাম। আজকেই আপনাদের আগমন, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিংও। তা হবে, কিন্তু বাবা হবে জানালে না কেন? সরি চাচ্ছু, আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। আমরা আজকে সকালে জেনেছি, ফ্রি হয়েই জানাতাম সবাইকে। দুপুরের খাবার খেয়ে মারওয়ান ঢাকা রওনা হয়েছে। মাহবুব আলম এসেছিলেন চেয়ারম্যান বাড়ি, তার সঙ্গে আলাপ করে রওনা হয়েছে মারওয়ান। মেজবা আহমেদ আজকে ভাইসির বাড়িতে থাকবেন, আগামীকাল নিজের বাড়ি যাবেন। মারওয়ানের বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 10টা বাজলো। নিশাত নাহন বাসায় একা, নয়তো আজকে রাতটা থেকে আসতো। সবাই অনেক জোরাজোরি করছিল। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুলো। নিশাত শরবত বানিয়ে এনেছে ইতিমধ্যে। নাহন বাবার কোলে উঠে বসেছে। শরবত খেয়ে নাহনকে কিছুক্ষণ আদর করলো মারওয়ান। বাবা কোথায় গেছিলে? তোর ফুপিকে দেখতে। দেখেছো? হুম। ভালো আছে? হুম। নাহন ফিচফিচ করে হেসে বলল, আমিও ভালো আছি। মারওয়ান ক্লান্ত গলায় বলল, তোকে জিজ্ঞেস করেছে কে? কেউ করেনি, আমি বলেছি। ভালো। নাহন হাত ছাড়িয়ে অনেক বুঝিয়ে বলল। বিল্লু চানা এত আগু করছে। মারওয়ান চোখ বুজে বলল, তুইও তো করিস। তুই করলে দোষ নেই, ও করলেই নালিশ। নাহন বাবার বুকে মুখ লুকিয়ে বলল, ইন্না চরম চরম। উদম হয়ে ঘুরতে পারিস, তখন শরম কই যায়। ঘুমাই। বাহ, খুব ভালো। বাবার সঙ্গে অনেক কথা বলে নাহন ঘুমের দেশে পাড়ি দিল। নিশাত তার কেশরাজি বহুদিন পর আশ্রাতে বসলো। প্রতিদিন আশ্রাতে ইচ্ছে হয় না। যেদিন আশ্রায় হাত ব্যথা হয়ে যায়, এক মনে দীঘল কেশরাশি আশ্রাচ্ছে সে। মারওয়ান বিছানায় শুয়ে শুয়ে নিশাতকে দেখছে। মাথায় হুট করে ইহাবের গাও সুরগুলো ঘুরপাক খেতে লাগলো। বেয়াদবটা তার মাথা নষ্ট করে ফেলেছে। কী সব গান বাজছে মাথায়, সামনে পেলে জাস্ট উড়িয়ে ফেলতে হবে। সে মাথা কয়েকটা বার ঝাঁকালো, তবুও যাচ্ছে না। না চাইতেও মাথায় ঘুরপাক খেতে লাগলো। काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो। মুখে বিরক্তি নিয়ে বলল, তোমার কালি কালি জুলফো নিয়ে এখন এখান থেকে ভাগো। নিশাত হয়তো ভম্ব গলায় বলল, কি হয়েছে আপনার? কিছু না। তাহলে কি সব বলছেন? বলেছি তোমার চুল আঁচানোর সময় পেলে না, মুখে এসে লাগছে। নিশাত আশ্চর্যান্বিত হয়ে বলল, আপনি কোথায় আর আমি কোথায়? আমি খাটের এপাশে আর আপনি ওপাশে। এত দূর হতে আমার চুল আপনার মুখে লাগলো কি করে? লেগেছে কোনো একভাবে। কথা বলো না তো। তোমার জুলফো অর্থাৎ চুল নিয়ে দাফা হয়ে যাও। গেট লস্ট। কি সব বলছেন? এসব কি ভাষা? মাথা কি পুরোই গেছে? আমার মাথা ঠিক আছে। তোমাকে বলেছি গেট লস্ট হতে। গেট লস্ট বোঝো নাকি সেটাও বোঝো না? নিশাত দাঁতে দাঁত চেপে বলল, বুঝি। বুঝলে গেট লস্ট।
এরকম মুখের উপর চলে যেতে বলে বসে থাকবে কি করে সে? অগত্যা নিশাত চিরুনি নিয়ে বেরিয়ে গেল। মারোয়ার মুখ গম্ভীর করে শুয়ে রইল। কিছুক্ষণ পর আবারও নিশাত এসে বলল, আচ্ছা, একটু আগে আপনি কি আমাকে গালি দিয়েছেন? মারোয়ার চোখ খুলে বলল, কখন? তোমাকে গালি দেবো কেন? কি সব বলছিলেন যেন? ওগুলো কোন দেশি ভাষা? কোনোদিনও তো শুনিনি। মারোয়ার বিরক্তি নিয়ে বলল, সবগুলোর অর্থ দূর হও। আর কিছু জানতে চাও? না, কিন্তু এগুলো কোন দেশের ভাষা? উর্দু, ইংরেজি, ফরাসি, তুর্কি। উর্দু আর ইংরেজি বুঝেছি, বাকিগুলো বুঝিনি। ভেরি গুড। এটা আবার কি? একই অর্থ। ও আচ্ছা, দাঁড়ান, দূর হব, কিন্তু এটা কোন দেশের? ফার্সি। আচ্ছা, আপনি কতগুলো দেশের ভাষা জানেন? অনেকগুলো। সব আপনাদের সংস্থা থেকে শেখায়? না, আমি শিখেছি নিজ উদ্যোগে। বিভিন্ন দেশের ভাষার প্রতি আগ্রহ ছিল, এজন্য বেশ কয়েকটি ভাষা আয়ত্তে আছে আমার। নিশাত কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, নাওয়ানকে যেদিন কিডন্যাপ করা হয়েছিল সেদিনও এমন বিদঘুটে ভাষায় কিছু বলেছিল। আমার মনে নেই সঠিক, কিন্তু ভাষাগুলো অদ্ভুত। বাংলা না, এটা বুঝেছি। আচ্ছা, ওই লোকও কি আপনার মতো ভাষাপ্রেমী? জানি না। আপনি কি কিছু লুকোচ্ছেন? ঠিক করে কথা বলুন। কিছু লুকাবেন না। ওই লোকটার সাথে আপনার শত্রুতা ছাড়াও একটা কানেকশন আছে, আমি শিওর। এখন সেই কানেকশনটা কি সেটা বলুন। আমার যথেষ্ট সন্দেহ আছে। বাহ, আমার সাথে থাকতে থাকতে বুদ্ধিমান হচ্ছ। ভেরি গুড। তবে মাথায় এত প্রেশার নিয়ে লাভ নেই। আমি তোমাকে বলবো না। এটাও বুঝি আগের অর্থ বহন করে? হ্যাঁ, বুঝলে কিভাবে? কারণ আপনি এই একটা শব্দ ছাড়া আর কোনো কিছুই জানেন না। বোঝার জন্য ধন্যবাদ। শানু হাই। এটা কি? আগের অর্থই। নিশাত হেসে বলল। দেখেছেন, আপনি এই একটা শব্দ ছাড়া কিছুই পারেন না। মারোয়ার নিশাতকে থামস আপ দেখিয়ে বলল, অ্যাগেইন শানু হাই। ইহাবের আজকে সারাদিন ব্যস্ততায় কেটেছে। মেজবা আহমেদকে গেস্ট রুমে সাজিয়ে গুছিয়ে দিয়ে কিছুক্ষণ গল্প করে তবেই ফুসরত মিলেছে তার। সে যদিও রুম গোছায়নি, সব সার্ভেন্টরাই করেছে, তবু পাশে দাঁড়িয়ে তো থাকতেই হয়। আফটারঅল বইয়ের চাচা, তার উপর কর্মক্ষেত্রে সিনিয়র অফিসার, সব কিছু নজরদারি করে তবে এসেছে। ইহাব রুমে ঢুকে মানহাকে চাদর ঠিক করতে দেখে পা টিপে টিপে এগিয়ে এসে বলল, আমার ভবিষ্যৎ সন্তানের মা, আপনাকে কিছু খেতে ইচ্ছে করছে? মানহা চমকে ঘুরে তাকালো। ইহাবকে দেখে লজ্জায় পালাতে চাইলে ইহাব তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, পালাতে দেব না কবু তোমার হে রজনীগন্ধা। একসাথে সহস্র বছর বাঁচতে হবে যে অলকানন্দা। পালাই পালাই করে আর ছাড় পাবে না কো তুমি। সুবাস সরিয়ে ঘায়েল করে কোথায় লুকাচ্ছ তুমি? আর সে ভুবনে আমাদের ভালোবাসা ফুল করি, তোমার গর্বফুল হোক সেই কলির পুষ্পথরি। মাতৃনয়নী কতখানি করেছো আমায় ধন্য, তোমার কারণে আজ আমি পরিপূর্ণ। কি দিয়ে করব বলো তোমার ঋণের শোধ? আসছে বছর তোমার ভালোবাসা বৃদ্ধি হোক। মানহার কি যে হলো, কবিতাটি শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। নিঃশব্দে মানুষটাকে আঁকড়ে ফুপিয়ে কেঁদে উঠল। এত মায়া মেশানো কবিতা এই লোকটা না থাকলে কি শোনাতো তাকে? কি মায়াকারা কবিতা শোনার জন্য হলেও তাকে 1000 বছর বাঁচতে হবে। এই শুদ্ধ পুরুষটির বুকে মাথা পেতে রাখতে হবে। শুনুন, নাওহানের মুসলমানি করাবেন কবে? মারোয়ান চিত হয়ে শুয়ে নাহানকে বুকের উপর নিয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দোলাচ্ছিল। নিশাতের কথায় দোলনি থামিয়ে বলল, যখন মনে চায় করাও। আমাকে জিজ্ঞেস করছো কেন? তো কাকে জিজ্ঞেস করব? আমি বাদে যাকে ইচ্ছে করো। কেন? কারণ মুসলমানি আমি করাবো না। যারা করাতে পারবে তাদেরকে বলো। ইতরামি করবেন না। ছেলের বয়স কত হয়েছে খেয়াল আছে? না। তা খেয়াল থাকবে কেন? সারাক্ষণ বদবুদ্ধি ঘুরলে বউ বাচ্চার প্রতি খেয়াল থাকবে না, এটাই স্বাভাবিক। মারোয়ান গম্ভীর স্বরে বলল, মহিলাদের মতো বেশি কথা বলবে না। আই ডোন্ট লাইক বেশি কথা। বয়স কত হয়েছে তাই বলো। 3 বছর হয়ে গেছে। সে কি? আমি তো এই আন্ডার সাইজ দেখে ভেবেছিলাম 2 বছরও হয়নি। আপনি তো ভাবেনি। আমাকে মাথা মোটা বলে, অথচ নিজে যে মাথা মোটা প্রোম্যাক্স সেটা বলে না। বিয়ে, বউ, বাচ্চার কত বছর হলো, এসব গুরুত্বপূর্ণ জিনিসগুলোই ভুলে বসে আছে।
তোমার বয়স জেনে আমার লাভ কি? আমি কি তোমার সাথে আবার নিকাহ বসবো নাকি? বয়স জানতে নিকাহ বসতে হবে কেন? বউয়ের বয়স তো এমনিতেই জানা উচিত। সরি ব্রো, আই এম নট ইন্টারেস্টেড। ব্রো, আচ্ছা আমার বয়স বাদ দিলাম, বলুন তো আমাদের বিবাহের বয়স কত হলো? ওটা তো সবার আগেই ভুলে যাওয়া উচিত। কখনো শুনেছো কেউ কারো জবাই দিবস মনে রেখেছে? নিশাত হতবাক গলায় শুধালো। জবাই দিবস মানে? জবাই দিবস মানে বোঝো না? ইট মিনস কতল হওয়া, খ্যাচ করে গলায় কেটে যাওয়া, কতক্ষণ তরপিয়ে সোজা উপরে। নিশাত কটমটিয়ে বলল। আমি বললাম কি আর আপনি বলেন কি? আমি আরো ডিটেলসে বললাম, তাও বোঝনি? তার মানে আপনি আমাদের বিবাহের দিনকে জবাই দিবস মিন করছেন? মিন করছি আবার কি? পানির মতো ফকফকা পরিষ্কার সত্য কথা বলছি। নো ডাউট, আই এম নট এ টাউট। নিশাত রাগে চুপ হয়ে গেল। অভদ্রলোকটা আবার ছন্দ মেলাচ্ছে। মারণ নিশাতের থেকে চোখ সরিয়ে নাহনের দিকে চেয়ে বলল। এই আন্ডা পান্ডা খতনা করবি? নাহন ফিচ করে হেসে মাথা নাড়িয়ে বলল। কতনা কব্ব, বিচি বিচি কব্ব। মারণ মুখ মুচড়ে বলল। হ্যাঁ, বেশি বেশি করবে। একবার করে দেখো বাছা, বুঝবে কত খাঁচিতে কত ছাঁচা। নাহন গোল গোল চোখে চেয়ে বলল। চেঁচা কি? ছাঁচা বুঝিস না? আঘাত। আগাত। থুর, খালি প্রশ্ন করে। ওটা বাদ, বুঝবি কত ধানে কত চাল। নাহন ফিক করে হেসে বলল। চাল থেকে বাতু হয়। হ্যাঁ, ওই চালে ভাত, জর্দা, ফিরনি, পায়েস, বিরিয়ানি, পোলাও সব হবে। মুজা মুজা হবে। মারণ হাই তুলে বলল। অনেক। নাহন ফোকলা হেসে লাফাতে লাফাতে বলল। কতনায় বিসি বিসি মুজা হবে। মারণ শুয়ে থেকে জবাব দিল। লাফাস না বেশি। নাহন তাকিয়ে রইল বাবার দিকে। নিশাত বলল। আপনি ছেলেকে এসব কি বলছেন? বাস্তবতা বলছি। আপনাকে বলতে বলেছে কে? আমি বলছি তুমি নাক গলাচ্ছ কেন? ছেলেদের কষ্ট তোমরা বুঝবে না, খালি তো পারো চিল্লাতে। ছেলেদের খুব কষ্ট। বাচ্চা কখনো পেটে নিয়েছেন? কষ্ট কাকে বলে জানেন? শুরু হয়ে গেছে। নিশাত ভ্রু কুচকে বলল। কি? ফিলোসফি। হ্যাঁ, আপনারটা বাস্তবতা আর আমারটা ফিলোসফি। বেটা মানুষ নিজের টুকু খুব ভালো বোঝে। মারণ বিরক্ত হয়ে বলল। একবার বলেছি না মহিলা মানুষের মতো বেশি কথা বলবে না? না বুঝে হুদাই চিল্লাবে না। ফিলোসফি অর্থ জানো? এটার অর্থ দর্শন। ইট মিনস যুক্তিভিত্তিক অনুসন্ধান করা, জীবন নিয়ে চিন্তা ভাবনা করা। তোমার কথাটা জীবন ভিত্তিক, এই জন্য ফিলোসফি বলেছি। বুঝেছো মূর্খ নারী? নিশাত রাগে কথা বলতে ভুলে গেল। মারণের দিকে শক্ত চোখে চেয়ে বলল। হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী পুরুষ আপনি। আপনার সাথে তর্ক করা আমার মোটেও উচিত হয়নি। বোঝার জন্য ধন্যবাদ। আপনি কি কোনো দিন ভালো হবেন না? না, কজ খারাপরা খারাপ থেকে ভালো হয়, ভালোরা কখনো ভালো হয় না। আমি অলরেডি ভালো, আর কত ভালো হব? নিশাত একটা নিঃশ্বাস ফেলে বলল। আপনার সাথে অহেতুক তর্ক করতে চাচ্ছি না। মুসলমানি কবে করাবেন তাই বলুন। মারণ হঠাৎ সিরিয়াস হয়ে বলল। আজকে করিয়ে ফেলি। আমাকে ছুরি, কেঁচি, ব্লেড সব এনে দাও। আল্লাহু আকবার বলে ঘ্যাঁচ করে একটা পোঁচ মেরে দিই। নিশাত আতকে উঠে বলল। সে কি, আজকেই কেন? আর আপনাকে দিয়ে আমার কোনো ভরসা নেই। আমার মাসুম ছানাটাকে কষ্ট দেবেন উল্টো। কষ্ট না, উল্টো আরাম দেব। বুঝতেও পারবে না কি থেকে কি ঘটেছে। এক পৌঁছে গুরুত্বপূর্ণ জিনিস কতল, কেচ্চা খতম। নিশাত হতাশ হয়ে বলল। এই লোকের সাথে এতক্ষণ কথা বললাম, পুরোই সময় নষ্ট। উর্মি ভূঁইয়া অনেকদিন পর বাগানে হাঁটতে এসেছেন। তার নিজের হাতে লাগানো গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছেন। সে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে তার জীবনের কথা ভেবে চলেছেন। আচ্ছা, সে সুস্থ স্বাভাবিক হলে খুব বেশি ক্ষতি হতো? এত রোগে আক্রান্ত হলো কেন? উর্মি ভূঁইয়া বুঝতে পারে অনেক কিছুই সে ভুলে যায়, মনে রাখতে পারে না। কেমন যেন জটিল একটা পর্যায়ে সে দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। সে অন্ধকারে কোনো আলোর উৎস নেই। তাকে কেউ পছন্দ করে না, এটা সে বোঝে। সকলে তাকে করুণা করে। তার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
নিয়তি তুমি পাষাণ বড়, কোথা থেকে কোথায় নিচ্ছ বলো? বিধাতা আমায় করেছে শ্রান্ত, নিজেকে হারিয়ে হয়েছি বিভ্রান্ত। পেছন থেকে কেউ ডাকলো। আম্মু। উর্মি ভূঁইয়ার ভাবনায় ছেদ ঘটল। পিছু ফিরে দেখলো মানহা দুইটা কাচের বয়াম নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি একটু অবাক হলেন। ইনাবাক সেদিন ফোন দিয়ে বলেছিল অসুস্থ অবস্থায় মানহার সাথে নাকি জঘন্য ব্যবহার সে করেছিল, অথচ এসবের কিছুই তার মনে নেই। এই মেয়েটাকে সে মারাত্মক পছন্দ করে। তার শাশুড়ি তাকে অপছন্দ করত বিধায় এই মেয়েটাকে নিজের মেয়ের মতো আগলে রাখতে চেয়েছিল, অথচ সে নাকি খুব বাজে জঘন্য ব্যবহার করেছে মানহার সঙ্গে। উর্মি ভূঁইয়া বিশ্বাস করতে চান না, যাকে সে এত পছন্দ করে তার সাথে খারাপ ব্যবহার সে কেন করবে? একটা কারণ তো থাকতে হবে। মানহা আবারও ডেকে উঠল। আম্মু। উর্মি ভূঁইয়া এগিয়ে এসে বললেন, বলো। উনি আজকে ভাইয়ার বাসায় যাবেন, তাই আমি চাচ্ছিলাম ভাবিকে এক বয়াম আচার দেব। আপনি নাকি সার্ভেন্টদের আমার জন্য আচার তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন, সেখান থেকে আমি কি এক বয়াম ভাবির জন্য পাঠাতে পারি? উর্মি ভূঁইয়ার মুখটা গম্ভীর হয়ে গেল। মানহা বেশ ভয় পেল। শাশুড়িকে তার কেন যেন এখন খুব ভয় লাগে। প্রথম প্রথম লাগতো না, বেশ আগ্রহ নিয়ে মিশত সে। এখন মনে হয় কিছু বললেই মারবে তাকে। যদিও সবাই বলেছে উর্মি ভূঁইয়া আগের মতোই হয়ে গেছেন, তবুও মানহার বেশ ভয় লাগে। তার মুড কখন আবার পরিবর্তন হয়ে যায় বলা মুশকিল। মানহা তো এখনও তার স্বভাব চরিত্র সম্পর্কে অবগত নয়, তাই ভয় লাগাটা অস্বাভাবিক নয়। কথাটা বলেই সে ভুল করল না তো? উর্মি ভূঁইয়া গম্ভীর মুখে বললেন। শুধু আচার দেবে? মানহা একটু থতমত খেয়ে বলল, জি। প্রয়োজন নেই, এই সময় অনেক আচার খেতে ইচ্ছে করে, তাই তুমিই খাও। মানহা মুখ কালো করে ধীরে বলল, আচ্ছা। উর্মি ভূঁইয়া আবারও প্রকৃতি দেখায় মনোনিবেশ করলেন। মানহা মন খারাপ করে রুমে ঝুঁকতেই দেখলো ইহাব আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শার্ট কোনি পর্যন্ত ভাঁজ করছে। মুখে কি যেন ওড়াচ্ছে। মানহার খুব খারাপ লাগছে। ভাবিকে কত আগ্রহ নিয়ে এই প্রথম কিছু পাঠাতে চাইলো, অথচ ইহাব রেডি হতে হতে আয়নায় কয়েকবার মানহাকে দেখে নিল। পারফিউমে স্প্রে করে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, কি অবস্থা? আবার সন্তানের মায়ের মন খারাপ কেন? বকেছে কে? মানহা কিছু বলল না, ঘাড় ঘুরিয়ে বলল, কেউ বকেনি। ইহা পরিপাটি হয়ে গিয়ে এসে মানহার পাশে বসে বলল, কে বকেছে? কে বকেছে? আম্মু বকেছে। আম্মুর মুখে বকা ছিল, সুরে মেরেছে। উফ, মানামনির বড্ড লেগেছে। মানহা মুখটা ভার করে বলল, আম্মু বকেছে আপনাকে কে বলল? কেউ না, তবে এই বাড়িতে বর্তমানে আম্মু ছাড়া তো আমাকে কেউ বকে না, তাই ধারণা করলাম মাত্র। ভুলও হতে পারে, ব্যাপার না। তবে যেই বকুক বকেছে তো নাকি? ইহা মানহার পাশে বসতেই পারফিউমের ঘ্রাণে পুরো ঘর সুবাসে ভরে গেছে। মানহা না কুচকে বলল, আপনি আর এসব পারফিউম দেবেন না, কেমন গন্ধ আসছে, মাথা ঘোরাচ্ছে, সরুন। ইহাব নিজের শরীর শুকে বলল, কই গন্ধ? মাত্র শাওয়ার নিয়ে বেরোলাম, আলমারি থেকে নতুন শার্ট বের করে পরলাম। গন্ধ কিসের? এত হিস্ট্রি তো জানতে চাইনি, বললাম তো পারফিউমের ঘ্রাণ মাথা ধরে যায়, আমার কাছে ভালো লাগে না। আপনি দেবেন না বলেছি, দেবেন না, এত কথার তো কোনো মানে হয় না। আচ্ছা আচ্ছা কুল, বলবো না কথা। মন খারাপ কেন? এমনি। ইহাব মানহার গা ঘেঁষে বসে বলল, আমি চলে যাচ্ছি তাই। জানি না। বুঝেছি, আজকের ভিতরেই চলে আসার চেষ্টা করব। ঢাকায় একটা কাজ পড়ে গেছে, খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। রাগ কর না ইন্টু পিন্টুর মা। মানা করেছি না এসব নামে ডাকতে। ইন্টু পিন্টু কি? আমার দুই মেয়ে। মেয়ে হবে জানলেন কিভাবে? জানি আমি সব। কচুর মাথা জানেন, দেখবেন উল্টোটা হবে। উল্টাপাল্টা কথা বলবে না, আমার ইন্টু পিন্টুই হবে। আচ্ছা দেখা যাক, হলে তো দেখবই। ইহাব আর কোনো কথা না বাড়িয়ে ঝুঁকে মানহার পেটে লম্বা একটা চুমু খেলো। বলল, বাই বাই ইন্টু পিন্টু, পাপা দ্রুত আসবো। মায়ের মতো আবার মন খারাপ করো না, অভিমানী হইও না, ঠিক আছে?
মানহার ইদানিং শুধু কান্না পায়, মনে হয় চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগতো। ইতিমধ্যে চোখ ছলছল করতে শুরু করেছে। ইহাব ততক্ষণ মানহার উদরে হাত বুলিয়ে একা একাই বকবক করলো। তারপর উঠে বসে মানহার দিকে চাইতেই দেখলো ছলছল চোখে মেয়েটা তার দিকে চেয়ে আছে। সে মাথাটা বুকে চেপে অনেকক্ষণ আদর করে কপালে চুমু খেয়ে বলল, কাঁদছো কেন? আদর করে দিয়েছি না, কান্না বন্ধ করো। মানহার কান্না থেমে গেলে ইহাব কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিল। ব্যাগে এক সেট পোশাক আর দরকারি কিছু কাগজপত্র আছে। সে আগে আগে বের হয়ে যেতে নিলে মানহা ডাকলো,